সাম্প্রদায়িক ইস্যুতে বাংলাদেশের বিরুদ্ধে বহির্বিশ্বে নেতিবাচক প্রচারণা চালানো হচ্ছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, দেশ নয়, ভারতীয় বিভিন্ন সংবাদ মাধ্যম ও প্রতিষ্ঠান এ কাজ করছে। সংখ্যালঘুদের উপর নির্যাতনের বিষয়ে বাংলাদেশের অবস্থান তুলে ধরতে কূটনীতিকদের সঙ্গে বৈঠক শেষে উপদেষ্টা বলেন, দেশের অভ্যন্তরে কোনো ধরনের সাম্প্রদায়িক উগ্রতা বরদাস্ত করবে না সরকার। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। পররাষ্ট্র উপদেষ্টার আমন্ত্রণে সাড়া দিয়ে বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের প্রায় সবাই আসেন রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায়। সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপর নির্যাতন নিয়ে ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যমে যে অপপ্রচার চলছে তার ব্যাখ্যা দিতে কূটনীতিকদের সঙ্গে বৈঠক করেন তৌহিদ হোসেন। পরে ব্রিফিংয়ে তিনি বলেন, কেউ আইন নিজের হাতে তুলে নিলে তার যথাযথ ব্যবস্থা নেবে সরকার। আবারও স্পষ্ট জানিয়ে দেন, পরস্পরের স্বার্থ ঠিক রেখে ভারতের সাথে স্বাভাবিক ও সুন্দর সম্পর্ক ধরে রাখতে চায় বাংলাদেশ। যদিও মাল মশলা ছিল অনেক বেশি গণ্ডগোল হওয়ার মতো, কিন্তু সেটাকে কিন্তু আমরা নিয়ন্ত্রণে রাখতে পেরেছি সবার সহযোগিতায়। এই সরকার কোনো ধরনের কোনো সাম্প্রদায়িক যে কার্যকলাপ সেটাকে বরদাস্ত করবে না, এবং সেটা হিন্দু বলে কথা নয়, মুসলিম বলে কথা নয়, আমরা সবাইকে সমান চোখে দেখব, এবং এই মেসেজটা আমরা সবাইকে দিতে চাই। এ ব্যাপারে আইন তার গতিতে চলবে, এবং সেখানে যদি কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে অবশ্যই সেটাকে শক্ত হাতে দমন করা হবে। বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষী পাঠানোর বিষয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সাম্প্রতিক বক্তব্য ঠিক হয়নি বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা। মমতা ব্যানার্জির বক্তব্যকে আমরা মমতা ব্যানার্জি ধরনের বক্তব্য হিসেবে দেখতে চাই, কারণ উনি এই বক্তব্য কেন দিলেন এটা আমি ঠিক বুঝতে পারছি না। রাজনীতিবিদরা তো সবসময় রাজনৈতিক দৃষ্টিকোণ থেকেই বক্তব্য দিয়ে থাকেন। আমি মনে করি এটা পশ্চিমবঙ্গের রাজনীতিতে তার অবস্থানের জন্য এটা হয়তো সহায়ক হবে না। উপদেষ্টা আরও বলেন, ধর্মীয় পরিচয়ের কারণে কারো উপর আক্রমণ হবে না, সেটা নিশ্চিত করেছে বর্তমান সরকার। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা। পার্শ্ববর্তী দেশ ভারতের মিডিয়া বাংলাদেশ নিয়ে অপপ্রচার ও মিথ্যা প্রচারণা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। ভারতীয় মিডিয়ার অপপ্রচারের বিরুদ্ধে সত্য তুলে ধরতে সাংবাদিকদের প্রতি অনুরোধ জানান তিনি। তার দাবি, দেশে কোনো অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়নি। দুপুরে রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাইদের কবর জিয়ারত করে সাংবাদিকদের এসব কথা বলেন উপদেষ্টা। এ সময় তিনি হুঁশিয়ার করেন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আবু সাইদের মামলায় কোনোভাবেই কাউকে ছাড় দেওয়া হবে না। পরে আবু সাইদ ফাউন্ডেশনের পক্ষ থেকে দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন তিনি। কোনো অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয় নাই। পার্শ্ববর্তী দেশের মিডিয়া আমাদের সম্বন্ধে অনেক মিথ্যা প্রচার করে, যেটা একমাত্র আপনারা এটা করতে পারেন, কাউন্টার করতে পারেন, যেহেতু আপনারা সত্যি ঘটনা প্রকাশ করে এদের এই মিথ্যা প্রচারটাকে বন্ধ করে দিতে পারেন। এই মামলাটা যত তাড়াতাড়ি সম্ভব আমরা শুনানি শুরু করব, এবং অন্যান্য যে আসামিরা ঘুরে বেড়াচ্ছে তাদের যদি আপনারা আইডেন্টিফাই করতে পারেন এবং আমার পুলিশ আইডেন্টিফাই করতে পারে, তাদের অবশ্যই আইনের আওতায় নিয়ে আসা হবে। ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশন অফিসে হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেছে নয়াদিল্লি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই দুঃখ প্রকাশ করে। বিবৃতিতে বলা হয়, কূটনৈতিক স্থাপনায় হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়। নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন এবং ভারতের বিভিন্ন রাজ্যে বাংলাদেশের হাইকমিশনের অফিসগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলেও জানানো হয়। এর আগে আগরতলা বাংলাদেশ সহকারী হাইকমিশন অফিসে ভাঙচুর চালায় হিন্দুত্ববাদী একটি সংগঠনের সদস্যরা। এর প্রেক্ষিতে দুঃখ প্রকাশ করে এই বিবৃতি দিল নয়াদিল্লি। বিগত 15 বছরে বাংলাদেশে উন্নয়ন বাজেটে 40% অর্থই তছরূপ করা হয়েছে। লুটপাট হয়েছে সরকারি আয়ের 40%। শেয়ার বাজার থেকে লুট করা হয়েছে 1 লাখ কোটি টাকা। আর দেশের মাত্র 10% মানুষ 85% সম্পদ ভোগ করছেন। আনুষ্ঠানিকভাবে খসড়া শ্বেতপত্র প্রকাশ করে এসব তথ্য জানিয়েছেন কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি বলেন, বিগত 3টি জাতীয় নির্বাচনের মাধ্যমে দেশে কায়েম করা হয়েছে চোরতন্ত্র। অর্থনৈতিক ও রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা না গেলে দীর্ঘমেয়াদী সংস্কার কার্যক্রম করা যাবে না বলে জানান দেশবরেণ্য অর্থনীতিবিদ ও বিশ্লেষকরা। আরও জানাচ্ছেন শারফুল। খসড়া শ্বেতপত্র
কমিটির প্রতিবেদন অনুযায়ী আওয়ামী লীগ সরকার চামচা পুঁজিবাদ থেকে চোরতন্ত্রের প্রচেষ্টা করেছিল, আর তাতে সবচেয়ে বেশি ফায়দা লুটেছে আমলারা। শ্বেতপত্র প্রণয়ন কমিটির মূল্যায়ন প্রতীত সরকার ক্ষমতায় টিকে থাকতে আইন করে অর্থ লুটপাট করার সুযোগ করে দিয়েছিল। ধরনের নিয়ম কানুনের মধ্যে ফেলে কমিটির প্রধান বলেন, দুর্নীতির জন্য সবচেয়ে বেশি ব্যবহার করা হয়েছে ব্যাংক খাত, অবকাঠামো, বিদ্যুৎ, জ্বালানি এবং তথ্য প্রযুক্তি খাত থেকেও বিপুল পরিমাণের অর্থ লুটপাট করা হয়েছে। এই পর্যন্ত 30 থেকে 33 বিলিয়ন ডলার বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে অর্থাৎ জেনারেশনে টোটাল ইনভেস্টমেন্ট হয়েছে। at least 10% তার কিকব্যাক হয়েছে, তাহলে 3 বিলিয়ন ডলার হাত বদল হয়েছে এই প্রকল্পগুলো দেওয়ার ক্ষেত্রে। এই তিনটি নির্বাচন এটা বিষবৃক্ষ সৃষ্টি করেছে এই চোরতন্ত্রের, এবং এর ভিতর দিয়ে আমার দেশের ভিতরে যে মৌলিক গণতান্ত্রিক অধিকারগুলো ছিল, যে জবাবদিহিতার জায়গা ছিল, সেই জায়গাগুলো নিশ্চিহ্ন হয়ে গেছে। রাজনীতিবিদ, ব্যবসায়ী এবং আমলা, এই তিন সহযোগ সৃষ্টি করা হলো। আর যখন গোষ্ঠীবদ্ধভাবে একটি চুরির অংশ হয়ে যায়, সেটাই তখন চোরতন্ত্র। আমাদের কাজ চোর ধরা না, আমাদের কাজ হলো চুরির বর্ণনা দেওয়া। এই জায়গা থেকে বেরোনো ক্ষেত্রে নিঃসন্দেহে জবাবদিহিমূলক প্রাতিষ্ঠানিক সংস্কার খুবই গুরুত্বপূর্ণ। যদি নিরাপত্তা না থাকে, যদি একই রকমভাবে জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে না থাকে, তাহলে ওই যে দীর্ঘমেয়াদী সংস্কারের কথা বলছি, এইটা বিপদসংকুল হয়ে যাবে। অর্থনীতিবিদরা বলেন, দুর্নীতির ব্যাপকতা এতটাই বেশি যে এ নিয়ে গবেষণা করা উচিত। তথ্যের নৈরাজ্য আর দুর্নীতির ফলাফলের কারণে বাংলাদেশ এখন মধ্য আয়ের ফাঁদ। আর যে পরিমাণ অর্থ পাচার করা হয়েছে তার 60% বিদেশে গেলেও 40% দেশের অভ্যন্তরেই তা বিনিয়োগ করা হয়েছে। অর্থনৈতিক স্থিতিশীলতা, নীতির সংস্কার, ইনস্টিটিউশনাল অ্যাকাউন্টেবিলিটি, এই তিনটাই হলো সিঁড়ি, এর বাইরে বের হওয়ার কোনো পথ নাই। এই অবস্থায় উন্নয়নশীল দেশের স্বীকৃতি নিতে বাংলাদেশ কি প্রস্তুত? এমন প্রশ্নের উত্তরে বিশ্লেষকরা বলেন, এটি এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। শ্বেতপত্র প্রণয়ন কমিটির সংখ্যা আগামী 6 মাস অর্থনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। এ থেকে উত্তরণে সরকারকে একটি মধ্যমেয়াদী নীতি গ্রহণের পরামর্শ দিয়েছেন তারা। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। অতীতের যে কোনো নির্বাচনের চেয়ে আগামী জাতীয় নির্বাচন অনেক কঠিন ও চ্যালেঞ্জিং হবে, তাই জনগণের আস্থা ধরে রাখতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। খুলনা বিভাগীয় কর্মশালায় ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি বলেন, অতিরিক্ত আত্মবিশ্বাসী না হয়ে জনগণের সমর্থন আদায়ে কাজ করতে হবে। তারেক রহমান বলেন, বিএনপি কঠিন পথ পাড়ি দিয়েছে, এখন বিজয়ের সুফল ধরে রাখতে হবে। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। বরং আপনাকে ঘুরিয়ে একটা কথা বলতে হবে। রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা ও জনসম্পৃক্তি শিরোনামে খুলনা বিভাগীয় কর্মশালার আয়োজন করে বিএনপি। প্রধান অতিথি হিসেবে কর্মশালায় লন্ডন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির সংগ্রামী ভারপ্রাপ্ত চেয়ারম্যান এ সময় তিনি বলেন, স্বৈরাচার শেখ হাসিনার আমলে যারা সংস্কারের কথা বলেননি তারা এখন মুখ খুলেছেন, কিন্তু বিএনপি 2 বছর আগেই 31 দফা সংস্কারের প্রস্তাব দিয়েছিল। এতেই প্রমাণিত বিএনপি জনগণের কথা চিন্তা করে। সমাজের অনেক ব্যক্তি অনেক সংস্কারের বিষয়ে কথা বলছেন, যারা 3 মাস বা 4 মাস বা এমনকি 5 মাস আগেও 6 মাস আগেও যারা সংস্কার নিয়ে কোনো কথা বলেনি। কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আপনাদের দল বিএনপি, এই সংস্কারের কথা আজকে থেকে 2 বছর আগে বলেছে, যখন আমরা জানতাম না স্বৈরাচারের পতন কবে হবে। বিএনপি যে দেশের কথা চিন্তা করে, দেশের মানুষের কথা চিন্তা করে, এবং চিন্তা করেই যে এই যে 31 দফা বা সংস্কার প্রস্তাব দিয়েছে 2 বছর আগে। বিএনপির ক্ষমতার উৎস জনগণ মন্তব্য করে তারেক রহমান বলেন, নেতাকর্মীদের আচরণের উপরই নির্ভর করছে দলের ভবিষ্যৎ। বিএনপি ক্ষমতায় চলে এসেছে এমন চিন্তা না করে যে কোনো মূল্যে জনগণের আস্থা ধরে রাখার আহ্বান জানান তিনি। হতে পারে আমাদের একটি প্রধান প্রতিপক্ষ অনেক দুর্বল হয়ে গেছে, তারপরেও এই নির্বাচন বাংলাদেশের যে কোনো নির্বাচনের থেকে অনেক কঠিন নির্বাচন হতে যাচ্ছে। মানুষ এখন অনেক অনেক সচেতন, সেটি সামাজিক মাধ্যম সহ বিভিন্ন কারণেই হোক না কেন। কাজেই সহকর্মীবৃন্দ, কেউ যদি মনে করেন যে আপনার এলাকার কোনো কিছু আপনাকে এফেক্ট করছে না, আরে এটা কেউ জানবে না, এইটি ভুল ধারণা সম্পূর্ণভাবে। আমরা ক্ষমতায় যাইনি, আমরা ক্ষমতায় যাব কিনা আমরা জানি না। তখনই আমরা ক্ষমতায় যেতে পারবো যখন আমরা বাংলাদেশের জনগণের সমর্থন পাবো। আগামী দিনের আমাদের সকল কিছু এমন হতে হবে যাতে জনগণের সমর্থন
আপনার প্রতি থাকে, যাতে জনগণের সমর্থন দলের প্রতি থাকে। নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, অন্যের বিরুদ্ধে অভিযোগ না করে জনপ্রত্যাশা অনুযায়ী কাজ করতে হবে। জনগণকে সঙ্গে রাখুন, জনগণের সঙ্গে থাকুন। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা।